আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। উন্নয়ন পরিকল্পনায় বাধা দিচ্ছে জান্নাতের টিকিট বিক্রিকারীরাই যশোরের প্রধানমন্ত্রী। গোপনে স্বৈরাচারের দোসরদের সঙ্গে আঁতাত। জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান সংশোধনের বিকল্প নেই বলেন চিফ হুইপ। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বরাদ্দ থাকবে বাজেটে, জানালেন অর্থমন্ত্রী। 12 থেকে 18 ঘন্টার লোডশেডিংয়ে বিপর্যস্ত টাঙ্গাইল ও কুড়িগ্রামের জনজীবন। আগামী সপ্তাহের মধ্যে কমবে, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। মাসিক আয় 50,000 গড়েছেন সম্পদের পাহাড়। পাসপোর্ট কর্মকর্তার নামে বেনামে কোটি টাকার সাম্রাজ্য ঘিরে তোলপাড়। এবং প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারালো বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের 26 বলে দুর্দান্ত অর্ধশতক। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একটি গোষ্ঠী স্বৈরাচারের দোসরদের সঙ্গে গোপনে আঁতাত করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নির্বাচনের আগে যারা জান্নাতের টিকিট বিক্রি করেছিলেন তারাই সরকারের উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। শান্তি নষ্টকারীদের জনগণ কোনো সুযোগ দেবে না বলেও সতর্ক করেন সরকার প্রধান। জানাচ্ছেন রুদ্র রফিক। যশোরের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এই জনসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের খবরে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। মুহূর্তেই কানায় কানায় রূপ নেয় জনসভা স্থল। বিকেল 4:30টার দিকে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। হাত নেড়ে স্বাগত জানান যশোরবাসীকে। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করবে বিএনপি। শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, আবার 20 বছর পরে তার দল সেই কাজটি জনগণের জন্য শুরু করেছে। স্বাধীনতা বিরোধী শক্তি সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আমরা গত কিছুদিন যাবৎ খেয়াল করে দেখছি, এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে, তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। জনগণকে জুজুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার যশোরে সরকার প্রধান তারেক রহমান ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান মাঠে তুলে ধরলেন দেশ গড়ার পরিকল্পনার কথা। সেই সঙ্গে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানালেন। নেতাকর্মীদের প্রত্যাশা, উন্নয়নের সুষম বন্টন হবে যশোর জেলায়। রুদ্র রফিক, আরটিভি, যশোর। যশোরের শার্শা উপজেলার উলশিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়াচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনে জড়িত এমন সকল কাজ বাস্তবায়ন করবে সরকার। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান সরকার প্রধান। যশোরে আলাদা 2টি কর্মসূচিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বন্যা ও খরার হাত থেকে বাঁচাতে এবং দেশে সবুজ বিপ্লব ঘটাতে খালের বিকল্প নেই। বিষয়টি অনুধাবন করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1 নভেম্বর 1976 যশোরের শার্শার উলুশিতে কোদালের শানিত ফলায় যে খাল খনন করেছিলেন বাবা জিয়াউর রহমান, সময়ের পরিক্রমায় ভরাট হওয়া সেই খাল পুনঃখননের উদ্বোধন করে নতুন দিনের দ্বার খুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে খালের পাড়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, উলসি খাল পুনঃখননের ফলে সরাসরি উপকৃত হবে এলাকার হাজার হাজার মানুষ। পুনর্খনন করলে এই খালে এই এলাকার মানুষ পানি পাবে,
পানি পেলে কি হবে? আমরা দেখেছি প্রায় 20,000-এর মতন কৃষক সরাসরি উপকৃত হবে। প্রায় 1400 টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালে পানি আসলে। প্রধানমন্ত্রী বলেন, যতবারই বিএনপি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছে ততবারই কোনো না কোনো ষড়যন্ত্র হয়েছে। কোন ব্যক্তি কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, পরে যশোরবাসীর দীর্ঘদিনের দাবি 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% নারী। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে বলেও জানান সরকার প্রধান। আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। পরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। আপনাদের মতন মানুষদেরকে যখন দেখি তখন আমরা উৎসাহ পাই, আমি ব্যক্তিগত উৎসাহ পাই। শামীম চৌধুরী, RTV, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন করতে সংবিধান সংশোধন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে জাতীয় সংসদের LD হলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় জাতীয় সংসদের সংবাদ কভার করতে গিয়ে নানামুখী সমস্যার কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। পরে নুরুল ইসলাম মনি বলেন, এসব সমস্যা দ্রুতই সমাধান করা হবে। এই সময় গণতন্ত্র বাঁচিয়ে রাখতে আগামী দিনে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান সরকারি দলের চিফ হুইপ। সংসদে কেউ ভুল করলে তা ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি। আমাদের নেতা তারেক সাহেব বলছেন, প্রত্যেকটা লাইন, সেমিকলন, দাড়ি কমা সব আমরা মানি, যা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। তা আমরা মানলাম নাকি? সব মানলাম না? তাহলে এই মানার পরে করবো কি? মানার পরে যে কাজটা সেটা হলো কনস্টিটিউশনই সংশোধন করতে হবে। এটা হলো মূল কথা। কেন করবো না আর কেন করবো সেইটা বলতে চাই আপনাদের কাছে। কেন করতে চাই না একটা মাত্র কারণে, আমাদের 220 জন নতুন সদস্য, অপোজিশনে যা আসছে সবই নতুন। সংসদ দেখি নাই, সংসদের কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা নেই। এটা তাদের দোষ নেই, 2টা 3 সেশন গেলে দেখবেন এটা এখন 50 না, তখন ঠিক মতো জায়গায় আসবে। দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে ধাপে ধাপে প্রায় 10 মাস থেকে 1 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানান, 3,825 কোটি টাকার EVM প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত চলছে এবং অডিট আপত্তি এখনও নিষ্পত্তি হয়নি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে কোনো নির্বাচনেই EVM ব্যবহার করা হবে না। এছাড়া বর্তমানে এসব যন্ত্র সংরক্ষণে রয়েছে। আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের চিহ্নিত সমস্যার সমাধান করা হচ্ছে। নারীদের ক্ষমতায়নের এই প্রকল্প অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। সচিবালয় ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সফলভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালনার জন্য আসছে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিবে সরকার। এই সরকারের ফ্যামিলি কার্ড হচ্ছে এই সরকারের বিএনপির, ইট ইজ এ ফ্ল্যাগশিপ প্রজেক্ট। এখানে প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে, কারণ এটা মহিলাদের ক্ষমতায়নের একটা প্রকল্প, সাথে সাথে দেশের অর্থনীতির উন্নয়নের একটা প্রকল্প। সুতরাং এই প্রকল্প সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয়, এত বড় প্রজেক্টে তো ছোটোখাটো ভুল থাকতেই পারে, সেগুলো কারেকশন করে আমরা স্মুথলি যাতে এই প্রজেক্টটা শেষ করতে পারি, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আশা করি কোনো সমস্যা হবে না। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী 30 এপ্রিলের পর সমন্বিত অভিযানের মাধ্যমে সারা দেশে
মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক উচ্ছেদ অভিযান শুরু হবে। বিকেলে সংসদ অধিবেশনে ৭১ বিধি অনুযায়ী জাতীয় জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে আনা স্থগিতাদেশ প্রস্তাবের উপর দেয়া বিবৃতিতে তিনি এসব কথা জানান। অবৈধ সীসা লাউঞ্জ বন্ধের বিষয়টি নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক নোটিশ আকারে উত্থাপন করেন। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি বিভিন্ন সীসা লাউঞ্জ রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। ঠিকানা পরিবর্তন করে অথবা কোনো আবাসিক বাসস্থানের আড়ালে কোনো প্রকার অবৈধ সীসা লাউঞ্জ যাতে পরিচালিত না হয় সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আবাসিক বা বাণিজ্যিক ভবনে অবৈধ সীসা লাউঞ্জ স্থাপন করে যাতে কেউ ব্যবসা করতে না পারে সেই বিষয়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে ভবন মালিকদেরকে সচেতন করা হচ্ছে। টাঙ্গাইলে অতিরিক্ত লোডশেডিং অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত দেওয়া হচ্ছে লোডশেডিং, আবার কোথাও এর পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে ১৮ ঘন্টায়। এতে করে চালের মিলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। অন্যদিকে কুড়িগ্রামে বাণিজ্যিক উৎপাদনের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি গ্রাহকদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। টাঙ্গাইলে প্রচণ্ড গরমে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক মেশিন চালাতে না পেরে রাইস মিলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। ফলে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী চাল সরবরাহ করতে পারছেন না মিল মালিকরা। ভয়াবহ লোডশেডিং থাকায় ঠিকমতো কাজ করতে না পারায় আয় কমে গিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা। আর রাইস মিল মালিকরা বলছেন ঘন ঘন লোডশেডিং এর কারণে মিল চালু রাখা আর সম্ভব হচ্ছে না। কারেন্ট না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে। এই সমস্যার কারণে আমরা কাজ কাম করতে পারতেছি না। আর সামনে আমাদের পরিবারদেরকে নিয়ে ঈদ কেমনে করবো আমরা? সারাদিনে 1 ঘন্টা কারেন্ট থাকে, আবার 2-3 ঘন্টা নাই। জ্বালানি সংকটের কারণে সরকার যেভাবে আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে সেভাবে আমরা 4 ভাগের 1 ভাগও আমরা প্রোডাকশন করতে পারতেছি না। অনেক টাকা প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রত্যেক 26-এর মধ্যে আমরা ধরেন 26-এর মধ্যে আমরা পাচ্ছিল 12-13, মানে সারাদিন পাচ্ছি 12-13, রাতে গেলে হয়তো 14 বা এরকম, সর্বোচ্চ 15 আর কি। 10-11-এর মধ্যে সবসময় আমাদের একটা লোডশেড আছে। অন্যদিকে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎবিহীন থাকে কুড়িগ্রামও। শহরে কিছুটা সময় বিদ্যুৎ মিললেও গ্রামের অবস্থা একেবারেই নাজুক। অতিরিক্ত লোডশেডিং এর কারণে চরম বিপাকে পড়েছেন আবাসিক এলাকার বাসিন্দা সহ বিদ্যুতের উপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, এই কারেন্ট না থাকাতে শিক্ষার্থীরা অনেক কষ্টে দুর্ভোগে ভুগতেছে। একবার যদি কারেন্ট যায় 4-5 ঘন্টা খবর থাকে না। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ বিভাগ জানায় চাহিদার তুলনায় গড়ে 38 থেকে 40 ভাগ বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় 37 ভাগ লোডশেডিং দেয়া হচ্ছে। এই অবস্থার উত্তরণ কবে ঘটবে জানা নেই তাদের। আবরার মাহি, RTV। আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সেমিনারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল আমদানির খরচ $2 বিলিয়ন পর্যন্ত বেড়েছে বলে জানান তিনি। বিদ্যুৎ খাতে বিগত সরকারগুলো রেখে যাওয়া 56,000 কোটি টাকা বকেয়া পরিশোধ করতে সরকার হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা জানান বিদ্যুৎ মন্ত্রী। সেমিনারে নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। আমাদের প্রত্যেকটা প্রাইভেট জেনারেটর, পাওয়ার জেনারেটর যারা, তাদের বকেয়া। এখন এদেরকে আপনার টাকা না দিলে কয়লা আনবে না, টাকা না দিলে বিদ্যুৎ দেবে না, এর মধ্যে আমরা পড়ে গেছি আপনার। তারপরেও আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, অনেক কষ্ট করে আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। আয় মাসে 50,000 টাকারও কম, অথচ গড়েছেন সম্পদের পাহাড়। পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে ঘিরে উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। রাজধানী ও এর বাহিরে বিভিন্ন স্থানে ওই ব্যক্তি নামে বেনামে গড়ে তুলেছেন কোটি টাকার সাম্রাজ্য।
বিশেষজ্ঞদের মতে শুধু অভিযুক্ত ব্যক্তিই নয়, তার সঙ্গে জড়িত চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে বিস্তারিত। মাদারীপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা, এমন তথ্যের ভিত্তিতে মাঠে নামে আরটিভি। অনুসন্ধানে উঠে আসে চমকপ্রদ তথ্য। কয়েক বছর আগেও মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের এই বাসায় ভাড়া থাকতেন হেলাল উদ্দিন। ওই আদাওয়ালা ওর জমি আছে, ওই আরো মানে অনেকগুলো আছে, মানে সে তো আমাকে ভাড়া থাকতো। তো যারা চাকরি করে মানে কোটি কোটি টাকা মানে মালিক হয়ে গেছে মানে না। অল্প সময়ের ব্যবধানে বদলে যায় দৃশ্যপট। একই এলাকায় এখন তার ও তার স্ত্রী শাইনা পারভিনের নামে রয়েছে দুটি ফ্ল্যাট সহ জমি। মালিক তো বনি না, আমি তো মালিক কইছি। আমি বলছি যে আমার প্রশ্ন ছিল এই জায়গার মালিক কে? হেলাল উদ্দিনের সহকারী পরিচালক মাদারীপুর পাসপোর্ট। ওনার ফ্ল্যাটটা কয়তলা? ওনার ফ্ল্যাট কয়তলা? 4 তলায়। উনি তো যতটুকু সম্ভব জানি তো ভাড়া দিয়ে দিচ্ছে। শুধু মোহাম্মদপুরেই নয়, রাজধানীর ধানমন্ডি, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় নামে বেনামে কিনেছেন জমি ও ফ্ল্যাট। এছাড়াও কেরানীগঞ্জ ও নিজ এলাকা মেহেন্দিগঞ্জেও রয়েছে তার সম্পদের বিস্তার। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন হেলাল। দায় এড়ানোর চেষ্টা করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরও। ক্যামেরায় বক্তব্য দিতে রাজি নন অধিদপ্তরের মহাপরিচালক। বিশেষজ্ঞদের মতে শুধু হেলাল উদ্দিন নন, তার সঙ্গে জড়িত পুরো চক্র এবং এই অবৈধ ব্যবস্থার ফাঁকফোকর চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। যে ব্যবস্থাকে পুঁজি করে অব্যবস্থাপনা তৈরি করে কেউ লাভবান হচ্ছে, সেই জায়গাটা সংশোধন করতে হবে। এখন ওই যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সে সুযোগ পেয়েছে বা সুযোগ পাচ্ছে, অথবা কেউ তাকে সুযোগ দিচ্ছে। আবার এই যে অনিয়মটা, এইটা পাসপোর্টের অনিয়ম একজন ব্যক্তি চাইলেই এই অনিয়মগুলো করতে পারবে না। এখানে একটা চক্র থাকে। তদন্তের মাধ্যমে এটাকে খতিয়ে দেখা হোক, অপরাধের ধরন এবং সম্পৃক্ততার মাত্রা নির্ধারণ করা হোক এবং তার চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। সরকারি চাকরি নাকি অবৈধ সম্পদের নিরাপদ আশ্রয়, হেলাল উদ্দিনের সম্পদের এই রহস্য এখন তদন্তের অপেক্ষায় বলে মনে করেন সাধারণ মানুষ। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। সারা দেশে কালবৈশাখী ঝড়ের সাথে আকস্মিক বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় জেলার মধ্যে 3 জন করে মৃত্যু হয়েছে সুনামগঞ্জ ও নেত্রকোনায়। এছাড়া হবিগঞ্জে 2 এবং নোয়াখালীর হাতিয়ে 1 জনের মৃত্যু হয়। আকস্মিক এই দুর্যোগে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশ বরেণ্য সাংবাদিক কলামিস্ট মাহফুজুল্লাহর 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানিয়েছে মাহফুজুল্লাহ স্মৃতি পরিষদ। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, মাহফুজুল্লাহ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় পাঠ্যপুস্তকে মাহফুজুল্লাহর জীবনী অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। 2019 সালের 27 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহফুজুল্লাহ। জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে জটলা কমছে চালকদের, সেই সাথে কমেছে ভোগান্তি। এখন আর ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। অল্প সময়ের ব্যবধানে তেল পাচ্ছেন চালকরা। ফুয়েল পাসের কারণে ফিরে এসেছে পাম্পগুলোতে শৃঙ্খলা। তবে চালকরা বলছেন এখনও অধিকাংশ ফিলিং স্টেশন পুরোপুরি খুলছে না। প্রতিটি পাম্পে 24 ঘন্টা তেল পাওয়া গেলে ভোগান্তি আরও কমে যাবে বলে মনে করছেন তারা। এদিকে সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত নিয়ে আশ্বস্ত করা হলেও কিছুতেই হিসেব মিলছে না মাঠের বাস্তবতায়। নানা পদক্ষেপ ও সর্বশেষ লিটার প্রতি 15 থেকে 20 টাকা দাম বাড়িয়েও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংকট পরিস্থিতি। গাজীপুরের কালিয়াকৈরে জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে পরিবহনের পাশাপাশি শিল্প কারখানাগুলোতে। উপজেলার 17টি পাম্পের মধ্যে 2-1টি পাম্পে তেল দিতে দেখা গেলেও রয়েছে দীর্ঘ লাইন। এতে চরম দুর্ভোগে পড়েছে অফিসকামী ও বিভিন্ন পেশার মানুষ। সংকটকে পুঁজি করে ঘটছে অবৈধ মজুদ ও কালো বাজারের মতো ঘটনা। ধামরায় অভিযান চালিয়ে 600 লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে প্রশাসন।
থামছে না হামের সংক্রমণ, উদ্বেগজনক হারে বাড়ছে মৃতের সংখ্যাও, আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মাঝে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও 37 শিশু ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 39 শিশু। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 82 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত 17 মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 893 শিশু ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 793 শিশু। মানিকগঞ্জে এখন পর্যন্ত 333 জন হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 10 জন। 1 জানুয়ারি থেকে বরগুনায় 338 জন হামের রোগী শনাক্ত হয়েছে। কূটনৈতিকভাবে যুদ্ধের সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এতে ইরানের প্রতি অটল সমর্থন ব্যক্ত করেছেন পুতিন। আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আরাকচি। এদিকে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে মিশর। মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এর সঙ্গে ফোনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। ইসলামাবাদের শান্তি চুক্তির আলোচনা ব্যর্থ হলেও কূটনৈতিক তৎপরতা এখনো চলমান রয়েছে। সে উদ্দেশ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বিশেষ বার্তা নিয়ে রাশিয়া গিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার সেন্ট পিটার্সবার্গে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। বৈঠকে ইরানি জনগণের প্রতি সর্বাত্মক সহযোগিতা ও সহমর্মিতা ব্যক্ত করেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইরান ও অঞ্চলটির মানুষের স্বার্থে সম্ভাব্য সবকিছুই করবে মস্কো। ক্রেমলিন জানিয়েছে, রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে খুব শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ আলোচনায় বসবেন পুতিন। ইরানের প্রতি মস্কোর এমন সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের লড়াই অব্যাহত থাকবে। এছাড়া ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেন আরাকচি। বলেন, অগ্রগতি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে আগের বৈঠকটি ব্যর্থ হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র তার শক্তির বড় অংশই হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তিনি জানান, তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু কার্ড রয়েছে যা ব্যবহার করা হয়নি। সেখানে ইরানের সরবরাহ সক্ষমতা, হরমুজ প্রণালী, বাবেল মানদেব প্রণালী ও তেলের পাইপলাইনের কথাও তুলে ধরেন গালিবাফ। এদিকে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে মিশরও। মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে ফোনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। যুদ্ধ বন্ধ ও স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্রকে আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বিন ইয়ামিন, RTV। আবারও খেলার খবর। 3 ম্যাচ T20 সিরিজের প্রথমটিতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। তবে সিরিজটিকে সামনে রেখে শঙ্কা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। রোববার বৃষ্টির কারণে শিরোপাও উন্মোচিত হয়েছে ইনডোরে। তবে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, বৃষ্টি বাধা কাটিয়ে ম্যাচ গড়াক মাঠে। এদিকে ওয়ানডে সিরিজ হেরে ব্যাকফুটে রয়েছে মেয়েরা। তবে এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে মরিয়া জ্যোতির দল। পাশাপাশি প্রস্তুতি সারতে চান আসন্ন নারী T20 বিশ্বকাপের। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।